গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, তো ভাবলাম আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। তবে আজকে আমার সকাল জানো তো অনেকটা দেরিতে হয়েছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কালকে ভিডিও এডিটিং করে পোস্ট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। এক দিন কি বলতো খুব তাড়াতাড়ি কিন্তু পোস্ট হয়ে যায়, এবার এক দিন পোস্ট হতেই চায় না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আর যেহেতু আমার ওয়াইফাই নেই, মোবাইলের নেটওয়ার্ক থেকেই ভিডিও পোস্ট করি, তো ওই জন্য প্রবলেমগুলো হতেই থাকে। তো যাই হোক, দেখো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি নিজেকে একটু পরিচর্যা করে নিলাম। তো নিজেকে যদি আমরা পরিচর্যা না করি তাহলে কিন্তু আমরা এই যে সংসার বলো এই সব কিছু কিন্তু এতটা পরিচর্যা করতে পারবো না। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে ফার্স্ট কাজ আজকে বিছানাটা তুলে নিয়েছি। দেখবে বিছানাপত্তর যদি ঘরে তোলা হয়ে যায় তাহলে কিন্তু মনে হয় ঘরের অনেকখানি কাজ কমপ্লিট করে ফেলেছি। তো প্রথমে বিছানাপত্তরগুলো তুলে নিয়েছি, সেগুলো আর ভিডিও ক্লিপ নিইনি, কারণ এমনিতেই দেরি করে উঠেছি। তারপরে যদি আবার অন ক্যামেরা কাজ দেখাতে যায় তাহলে কিন্তু অনেকটা আরোই লেট হয়ে যাবে। তো ওই জন্যই অফ ক্যামেরায় ঘর দৌড়ের গোছাগুছির কাজগুলো সেরে নিয়েছি। তো টিফিন খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই দেখো কড়াইতে আলু আর করলা একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি। অবশ্যই সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে যে ডালটা রেডি করছি, তো বেশিরভাগ দিনই আমাদের কি বলতো মুসুর ডালটা বেশি খাওয়া হয়। তো আজকে যে মুগ ডাল আর লাউ একসাথে করব, তো মুগ ডাল দিয়েই লাউ বানাচ্ছি। প্রথমে ভাবলাম মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানাবো, কিন্তু কি বলতো দেরি হয়ে যাবে আরও, কারণ হাজব্যান্ডকে টাইম মতো খেতে দেওয়ার ব্যাপার থাকে। তো কালকে রাত্রে ভালো করে ঘুমটাও হয়নি, তো ওই জন্যই আজকে না সকালবেলা মানে খুব একটা কাজের এনার্জি পাচ্ছি না। তবুও কি বলতো এনার্জি না পেলেও কিন্তু আমাদের কাজবাজগুলো সামলাতেই হবে। আর এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু আজকে সবজিগুলো কেটে দিয়েছে জানো তো। আমি যখন ঘরে গোছাচ্ছিলাম তখন ও বললো দাও আমাকে সবজিগুলো কেটে দিচ্ছি। তো ওই পাঁচমিশালি একটা তরকারি বানাবো। আর এই যে মাছের ডিমটা আজকে অনেক আগে বের করে জলে দিয়ে রেখেছি, দেখো নর্মাল হয়েই গেছে, তাই একসাথে সব কাজ আজকে করে নেব। মানে ওদিকে কড়াইতে আলু করলা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তারপর এই যে সবজি বসাবো। আর বাজার থেকে দেখো এই যে চুনো মাছ নিয়ে এসছে, কিন্তু আজকে আর মাছগুলো বাছবো না, এগুলো ফ্রিজে তুলে রাখবো। সন্ধেবেলা হোক বা যেদিন করব তার আগে বেছে পরিষ্কার করে নেব, কারণ চুনো মাছ যদি এখন বাছতে বসি তাহলে কিন্তু আরোই লেট হয়ে যাবে। তো যাই হোক, ঘুম থেকে দেরি করে উঠলেও যদি আমরা একটুখানি বুদ্ধি করে কাজবাজগুলো সামলে নিই তাহলে কিন্তু ঠিক আমাদের সেই সময় মতোই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো সংসার বলো আর এমনি নর্মালি কোনো কিছু বলো না কেন, সব সময় কিন্তু আমাদের বুদ্ধির অ্যাপ্লাই করতেই হয়। হার্ডওয়ার্কের থেকেও কিন্তু স্মার্ট ওয়ার্ক বেশি ইম্পর্টেন্ট। তো স্মার্ট ওয়ার্ক যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সংসার করা খুব সহজ হয়ে যায়। আর সংসার মানেই কিন্তু প্রতিনিয়ত একই কাজকর্ম, একই সব কিছু। সেই একঘেয়ে কাজগুলো যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে সেই একই কাজগুলো কিন্তু নিজের কাছে দেখবে ভিন্ন প্রকৃতির মনে হবে বা নতুনত্ব মনে হবে। তাই দীর্ঘ 20 বছর সংসার জীবনে কিন্তু আমার আজও সংসার করার যে এনার্জি বা কাজ করার যে এনার্জি এতটুকুও কিন্তু কমেনি। তো তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছিলে যে আমার 20 বছর বিবাহিত জীবন কি না। তো হ্যাঁ গো, মানে 20 বছর বলতে এই ডিসেম্বর মাসে আমার 20 বছর বিবাহিত জীবন কমপ্লিট হবে। তো 2004-এর ডিসেম্বরে আমার আর কি বিয়ে হয়েছে। তো যাই হোক, অনেক দিনের অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখো এই যে পাঁচমিশালি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এতে কিন্তু সেভাবে কোনো কিছু মশলাপাতি বা সেভাবে কষিয়ে রান্না করছি না, শুধুমাত্র একটুখানি আদা দিয়েছি গ্রেট করে, আর অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো, ব্যাস এই। আর কাঁচা লঙ্কা দিয়েছি অবশ্যই। আর মানে ফোড়নের সময় শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি। তবে এই সবজিটায় কি বলো তো একটুও আমি জল অ্যাড করব না, ওই একদম গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদম সিমে করে রান্না করব, ভীষণ ভালো হয় খেতে। আর নামানোর আগে অবশ্যই একটুখানি মিষ্টি দেব, মানে চিনি দিয়ে দেবো আর কি, কারণ এই পাঁচমিশালি সবজি দেখবে একটু নুন মিষ্টি ঝাল হলে স্বাদ কিন্তু বেশি ভালো লাগে। প্রথম যখন আমি ইউটিউবে আসবো বলে ঠিক করেছি, তো তার আগের দিন রাত্রে জানো তো সারা রাত ঘুমাইনি, খালি ভাবতাম যে আমার দ্বারা বোধহয় আর কিছুই হবে না।
তো যখন মেয়েদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে শেয়ার করলাম যে আমি কিছু করতে চাই, তো 2 বছর আগে থেকেই যখন লকডাউন পিরিয়ডটা, তখন কিন্তু মেয়েরা বলতো যে মা তুমি ব্লগিং করো, কিন্তু সেই সাহসে আর কুলিয়ে উঠতে পারিনি। তো সেই সাহসটা বাড়াতে বাড়াতে 2 বছর আমার কিন্তু টাইম লেগেছিল এই ইউটিউবে আসতে। তো তারপর ঠিক করলাম যে চলো করাই যাক কাজটা। তো তখন কিন্তু ভাবিনি যে এতটা মানে সহজ হবে আমার পক্ষে যে এই কাজটা করা। তো প্রথম প্রথম যখন ভিডিও আপলোড করতাম, তো সেভাবে তো ভিউজ কারোরই প্রথমে আসে না, কারণ আমি কোনো পরিচিত মুখ নই যে মানে আমাকে সহজেই মানুষে ভালোবেসে ফেলবে বা আমার ভিডিও দেখবে। তো এখন যখন সেই দিনটা এসছে, তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন কিন্তু এতটা যে ভালো লাগে আর বুঝতে পারি যে হ্যাঁ, কাজ দিয়ে বলো বা আমার কথাবার্তায় আচরণেও তোমাদের মনে একটু হলেও কিন্তু আমি জায়গা করতে পেরেছি। তার প্রমাণ হলো কয়েকজন মানুষ আছে আমার ভীষণই আপনজন, তোমরা অনেকেই আছো, তবে বিশেষ কিছু মানুষ আছে যেমন তপতি বিশ্বাস দিদি ভাই। আর এই যে আজকের কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে একজন, যার কথা না বললেই নয়, সে হলো সুকন্যা। তো সুকন্যা, তুমি লিখেছো যে তুমি অতি সাধারণ একজন মহিলা। সুকন্যা, আমরা কিন্তু সবাই সাধারণ, কেউ কিন্তু আমরা অসাধারণ নই। তো কি বলবো, তুমি যে আমাকে না চেনা না জানা হয়েও আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তাই তুমি কিন্তু মোটেও সাধারণ নয়। তুমি আমার কাছে সাধারণ হয়েও কিন্তু অসাধারণ, কারণ একটা মানুষকে ভালোবাসতে গেলে তার কিন্তু অনেক বড় মনের পরিচয় লাগে। সে সাধারণ না অসাধারণ বা বড়লোক না গরিব, এসবের কিন্তু কোনোই প্রয়োজন হয় না। মানুষের মধ্যে মানুষের ব্যবহারটাই কিন্তু আসল, তাই না বলো? তো ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। তো তোমার কমেন্টটা আমার হাজবেন্ডকে, আমার মেয়েদেরকে দেখিয়েছি, জানো তো, ওরাও ভীষণ খুশি হয়েছে যে ওদের মাকে বা আমার হাজবেন্ডের বউকে কেউ এতটা জায়গা দিয়েছে মনের মধ্যে। আর তোমার সাথে দেখা অবশ্যই হবে, তুমি কোথায় থাকো বলবে। পৃথিবীটা তো গোল, তাই যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু দেখা করা যেতেই পারে, তাই না বলো? শুধু ইচ্ছের দরকার হয়, আর ভালোবাসা তো অবশ্যই আছে, তার জন্যই তুমি এত সুন্দর একটা কমেন্ট করতে পেরেছো। তো তোমাকে আর ধন্যবাদ জানিয়ে আমি ছোট করছি না, তোমার জন্য অনেকটা ভালোবাসা রইল। আর দেখো, স্নান টান করে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু পুজো দেওয়ার পালা। আর ওই যে নেম প্লেটটা দেখছো, সেটা হচ্ছে আমার ফ্ল্যাটের নেম প্লেট। কী বলতো, এই ফ্ল্যাট কথাটা বলতে বলতে না আমার মাঝে মধ্যেই একটু আড়ষ্ট লাগে, কারণ বাড়ি বলে বলে অভ্যস্ত, আমরা ছোটোবেলার থেকে বাড়িতে মানুষ হয়েছি, বাড়িতে থেকেছি, তাই ফ্ল্যাট বলতে কেমন যেন একটা আড়ষ্টতা আসে। তো যাই হোক, আমার এই বাড়িটির নাম দিয়েছি কৃষ্ণকুঞ্জ, কারণ সব কিছুই কিন্তু আমার শ্রীকৃষ্ণের দান। তাই এই বাড়ি আমার বাড়ি না, তারই বাড়ি, শুধুমাত্র আমি এই বাড়িটির দেখভাল করছি। যতদিন পৃথিবীতে আছি ততদিন উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি শুধুমাত্র অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। তো যেদিন ফার্স্ট হাজব্যান্ড এসে আমাকে ফ্ল্যাটের চাবিটা আমার হাতে তুলে দিয়েছিল, তো তখন কি বলতো, চাবিটা কৃষ্ণের পায়ের কাছে রেখে খুব কেঁদেছিলাম, জানো তো। আর বলেছিলাম তোমার দেওয়া এই এত বড় উপহারটা আমি যেন সযত্নে রক্ষণাবেক্ষণ করতে পারি, শুধু এইটুকু আশীর্বাদই তুমি করো। তা সত্যি কথাই সুকন্যা এটাও বলেছো যে আমি কৃষ্ণ ভক্ত। তো হ্যাঁ গো, আমি ভীষণভাবেই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ছাড়া আমি কিছুই বুঝি না, আমার জীবনটা শুধুই যেন কৃষ্ণময় হয়েই থাকে। তো যাই হোক, চলো পুজোটা সেরে ফেলি, আর পুজো দেওয়ার পরেই তো খাওয়া দাওয়া শুরু করব। তো নেম প্লেটটা এখনও লাগানো হয়নি, বাইরের দরজাতে লাগাবো। তো যাই হোক, মিস্ত্রিকে বলা আছে, সে আসবে এসে লাগাবে, তাই মন্দিরের মধ্যেই রেখেছি, কারণ এটা হচ্ছে আমার কাছে স্বর্গ। তো প্রত্যেকের জীবনেই দেখবে মাথা গোজার ঠাঁইটা ভীষণভাবে দরকার। আর ছোট হোক বড় হোক, ফ্ল্যাট হোক বাড়ি হোক, যাই হোক না কেন, সবার কাছেই কিন্তু এই মাথার উপর ছাদটা হলো স্বর্গের মতো। আমার ভালোবাসার আরও একজন মানুষ, গীতা রয়, তুমি আমার ব্যালকনিতে যে যে গাছগুলো আছে তার নামগুলো জানতে চেয়েছো। তো তোমাকে আমি সত্যি কথা কি বলবো, আমি নিজেই জানি না ওই গাছগুলোর নাম, তা তোমায় কি বলবো। কারণ কি বলতো, নার্সারি থেকে যখন গাছ কিনি তখন কিন্তু নাম বলেই দেয়, কিন্তু আমার একটা নামও বিশ্বাস করো মনে থাকে না। আমার ওই সাদামাটা যেসব গাছগুলো হয় সেগুলোই মনে থাকে, আর ওই ইংলিশ নাম আমার একদমই মনে থাকে না। তাই বলতে গেলে আমাকে কি বলতো, গুগল সার্চ করে দেখে তারপর বলতে হবে। আরও কিছু মানুষ যারা আমায় ভালোবাসে তারা হলো মৌসুমি, পূর্ণিমা, সোনালি, সাভানা, দিয়া, তনুশ্রী, অপর্ণা, বাবলি, ঈশানী, শ্রীপর্ণা। তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য আমাদের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করা ছাড়া আর ধৈর্য রাখা ছাড়া আমাদের কিছুই করার থাকে না। তবে ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক কিন্তু আমরা পেয়ে যাবই যাব। আজ বেশ কিছুদিন পর আমি পুজো দিলাম। তো বড় মেয়ে বেশিরভাগ দিন পুজোটা দেয়, তাই তোমরা খুব একটা দেখতেও পাও না আমাকে পুজো দিতে। তো যাই হোক, আজকে বেশ পুজো দিয়ে মনটা অনেকটা শান্তি লাগছে। তবে কি বলতো, শারীরিকভাবেই যে সবসময় পুজো দিতে হয় তা কিন্তু না, মানসিকভাবেও কিন্তু পুজো করা যায়। জানো তো, তুমি কাজ করতে করতেই ধরো ভগবানকে চিন্তা করছো, ভগবানের নাম কীর্তন শুনছো বা ভগবানের কথা ভাবছো, এগুলোও কিন্তু এক ধরনের পুজো, আর এইটাকে মানসিক পুজো বলে। তো যাই হোক, আমি এগুলো অনেক কিছু মনীষীদের কথার থেকে জেনেছি, তাই তোমাদের কাছে বলছি। তোমরা হয়তো অনেকে হাসবে যে এটা আবার কি পুজো, কিন্তু বিশ্বাস করো, পুজো কিন্তু দু রকমের হয়, একটা মানসিক পুজো আর একটা হচ্ছে শারীরিক পুজো। তো যাই হোক, চলো, এই যে পুজো দেওয়ার পর খেতে বসে গেছি। হাজব্যান্ডের খাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর সে দেখতে পাচ্ছ ওই পিছনে বসে টিভি দেখছে। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। তো টাটা।